গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অগ্নিপুত্র পর্ব 4। ভারতীয় বিপ্লবীরা এই প্রস্তাবে রাজি হলেন, তবে কোনো রকম শর্ত না মেনে। এরকম ঠিক হলো যে ভারতের ব্যাপারে কোনো রকম জার্মান হস্তক্ষেপ থাকবে না। অস্ত্র টাকা পয়সা নেওয়া হবে ঋণ হিসাবে, এবং পরে স্বাধীন ভারতের সরকার সেই সব ঋণ শোধ করে দেবে। সর্বাত্মক সংগ্রামের প্রস্তুতি হিসেবে বিপ্লবীরা ছড়িয়ে পড়ল তুরস্ক, মিশর, জাপান, বার্মা, বাটাভিয়া, সুমাত্রা, চীনে। বিদেশে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে সেনাবাহিনী গঠনের প্রয়াস চলছিল। ভারতের সেনাবেলাকেও গোপন ইস্তেহার ছড়িয়ে তাদের দলে আনবার কাজ শুরু হয়েছিল। প্রবাসী বিপ্লবেরা দেশের ভেতরকার বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ স্থাপন শুরু করেছিলেন। আমেরিকায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপিত হয়েছিল আগেই। ইউরোপ থেকে লালা হরদয়াল এসে তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। লালা হরদয়াল এবং বিষ্ণু গণেশ পিংলের উদ্যোগে স্থাপিত হল গদর পার্টি। গদর কথাটির মানে বিদ্রোহ। এই পার্টির মুখপত্র প্রকাশিত হতে লাগলো গুরুমুখী, হিন্দি, উর্দু, গুজরাটি প্রভৃত ভারতীয় ভাষায়। এই পত্রিকার একটি সংখ্যার প্রথম পৃষ্ঠায় এরকম বিজ্ঞাপন ছিল। আবশ্যক, ভারতে ইংরেজের সঙ্গে লড়াইয়ের জন্য কুশলী বীর যোদ্ধা, বেতন, মৃত্যু, বকশিস, অমরত্ব, পেনশন, স্বাধীনতা, কার্যস্থল, ভারতবর্ষ। এই বিপ্লবের পরিকল্পনায় কোনো ত্রুটি ছিল না। আয়োজন হয়েছিল বিপুল, কিন্তু সংঘর্ষ শেষ পর্যন্ত শুরু হতে পারেনি। 1914 সালের মার্চ মাসে আমেরিকায় লালা হরদয়াল গ্রেফতার হলেন। জামিনে খালাস পেয়েই পালিয়ে গেলেন ইউরোপ। জার্মান সরকারের প্রতিশ্রুত অস্ত্রশস্ত্র ও টাকা পয়সা শেষ পর্যন্ত ভারতে এসে পৌঁছায়নি। একদিকে করাচি, অন্যদিকে বাংলাদেশের সুন্দরবনে কিংবা উড়িষ্যার উপকূলে অস্ত্র গোলাবারুদ ভর্তি জাহাজ আসার কথা ছিল। ভারতীয় বিপ্লবীদের পক্ষ থেকে নরেন ভট্টাচার্য ওরফে মিস্টার মার্টিন ওরফে মানবেন্দ্র রায় সরকারের চোখে ধুলো দিয়ে দেশের বাইরে চলে গিয়ে সেই জাহাজটিকে পথ দেখিয়ে আনতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো জাহাজ এলো না। ম্যাভরিক, অ্যানি লারসেন, হেনরি এস প্রভৃতি জাহাজ রসদ গোলাবারুদ ভরে সত্যি যাত্রা করেছিল, কিন্তু সবকটি ব্রিটিশ বা মার্কিন সরকারের হাতে মাঝপথে ধরা পড়ে। ব্রিটিশ গুপ্তচর বাহিনী তখন পৃথিবীতে শ্রেষ্ঠ। ভারতের ভিতর থেকে সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা তারাই বানচাল করে দেয়। পিংলে গোপনে এসে পাঞ্জাবের ফৌজি ব্যারাকে ঘুরে ভারতের ভেতর থেকে সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা তারাই বানচাল করে দেয়। পিংলে গোপনে এসে পাঞ্জাবের ফৌজি ব্যারাকে ঘুরে কিছু সংখ্যক সিপাহীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। মহানায়ক রাসবিহারী বসু উত্তর ভারতের সর্বত্র ঘুরে ঘুরে আক্রমণের সমস্ত কৌশল ঠিক করে ফেলেছিলেন। অস্ত্রশস্ত্র সংগৃহীত হয়েছে, জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে প্রতিনিধিরা। যোগাযোগ ব্যবস্থা বিনষ্ট করার জন্য টেলিগ্রাফের তার কাটারও ব্যবস্থা হয়ে আছে। এমনকি বিভিন্ন সরকারি দপ্তরে উড়িয়ে দেবার জন্য জাতীয় পতাকাও তৈরি হয়েছে। অভ্যুত্থানের তারিখ ঠিক হল 1915 সালের 21শে ফেব্রুয়ারি। কিন্তু হঠাৎ জানা গেল পুলিশের কাছে সে খবর পৌঁছে গেছে মাত্র একজন বিশ্বাসঘাতকের জন্য। তখন তাড়াহুড়ো করে সে তারিখ বদলে ঠিক করা হলো 19শে ফেব্রুয়ারি। কিন্তু সে সিদ্ধান্ত বিপ্লবীদের সবকটি কেন্দ্রে পৌঁছে দেওয়া গেল না, অথচ পুলিশের কাছে পৌঁছে গেল ঠিকই। এত বড় একটা বিরাট পরিকল্পনা বিপর্যস্ত হয়ে গেল, ফল হলো না কিছুই। স্বাধীনতার দীর্ঘকালের ইতিহাসে আমরা যেমন অসংখ্য হীরের টুকরো বিপ্লবীকে দেখেছি, তেমনি বিশ্বাসঘাতকও কম দেখিনি। এদের সত্যি বড় বৈপরীত্যের দেশ।
এই সশস্ত্র অভ্যুত্থান প্রয়াসেই দেশের সবচেয়ে বেশি সংখ্যক বিপ্লবীকে একসঙ্গে ফাঁসি কাস্টে প্রাণ দিতে হয়। রাসবিহারী বসু এবারও পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন। দেশের মধ্যে থাকা তার পক্ষে আর কোনো ক্রমেই সম্ভব ছিল না বলে তিনি পিএন ঠাকুর এই ছদ্মনাম নিয়ে জাপান চলে যান। সেখানে থেকেও আজীবন ভারতের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। বৃদ্ধ বয়সে তারই হাতে গড়া আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বের ভার তিনি তুলে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। মহারাষ্ট্রের বিপ্লবী পিংলে বিদেশে গিয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে। বিপ্লবীদের নির্দেশে তিনি কাজ করতে এসেছিলেন পাঞ্জাবে। মিরাটে একটি বোমার বাক্স সমেত ধরা পড়ার পর তাকেও ফাঁসির দড়ি গলায় নিতে হয়। পিংলের ফাঁসি হয়েছিল সকলের শেষে। ফাঁসির কয়েকদিন আগে জেলার এসে তাকে দেখে বলল, দেখো, দয়া করে তোমাকে আমরা এতদিন বাঁচিয়ে রেখেছি। পিংলে উত্তর দিলেন, তাতে আমার কোনো উপকারই করনি তোমরা, বরং ক্ষতি করেছ। আমার যেসব বন্ধুরা আগে স্বর্গে গেছে তারা বোধহয় আমাকে বিশ্বাসঘাতক ভাবছে। আমি যদি আগে যেতাম আমার বন্ধুদের জন্য জায়গা ঠিকঠাক করে রাখতে পারতাম। আর একজন তেজস্বী বিপ্লবী করতার সিং, তিনি রাসবিহারীর নির্দেশে যাচ্ছিলেন কাবুলে। সেখানে রাজা মহেন্দ্র প্রতাপ অস্থায়ী স্বাধীন ভারত সরকার স্থাপন করে ফেলেছিলেন আগেই। ঠিক ছিল ভারতে অভ্যুত্থান শুরু হলে তিনি কাবুল থেকে দেশে ফিরবেন। তার সঙ্গে যোগাযোগ করার আগেই করতার সিং বন্দী হলেন। করতার সিংকে তার আত্মীয় স্বজনেরা ফাঁসির হুকুমের পরেও বলেছিল আপিল করতে। করতার সিং নিরীহভাবে প্রশ্ন করলেন, আচ্ছা, আমার অমুক কাকা কিসে মারা গেছেন? আত্মীয়রা বললেন, অসুখে। করতার সিং আবার জিজ্ঞেস করলেন, আমার অমুক গায়ের জ্যাঠামশাই কিসে মারা গেছেন? আত্মীয়রা আবার বলল, অসুখে। করতার সিং তখন বললেন, ওদের বেলায় তোমরা আদালতে আপিল করতে পারোনি, শুধু আমার বেলায় এসেছ কেন? আমার যদি অনেকগুলো জীবন থাকতো তাহলে প্রত্যেকটা জীবনই আমি স্বাধীনতার জন্য দিতাম। এত বড় আয়োজন সত্ত্বেও বিদেশ থেকে অস্ত্র এলো না। ইংরেজের সঙ্গে সম্মুখ যুদ্ধ হলো না। ইংরেজের সঙ্গে প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয় উড়িষ্যায়। তার আগে বিপ্লবীদের অস্ত্র সংগ্রহের চমকপ্রদ একটি কাহিনী বলছি। কলকাতায় আরবি রন্ডা অ্যান্ড কোম্পানি তখন অস্ত্রশস্ত্রের বড় ব্যবসায়ী। সেই কোম্পানিতে বিপ্লবীদের একটি ছেলে হাবু মিত্র কাজ করে। সে একদিন খবর আনলো যে ওই কোম্পানি বিলেত থেকে 50টি মাউজার পিস্তল এবং 50,000 কার্তুজ আনিয়েছে তিব্বতের দালাই লামার জন্য। জাহাজ থেকে 2-1 দিনের মধ্যেই সেই মাল খালাস করা হবে। বিপ্লবীরা সে অস্ত্র লুট করার একটা অভিনব পরিকল্পনা নিয়ে ফেলল। নির্দিষ্ট দিনে বিপ্লবী শীষচন্দ্র পাল একজন গরুর গাড়ির গারোয়ান সেজে গরুর গাড়ি নিয়ে হাজির হলেন খিদিরপুরে। অন্যান্য গরুর গাড়িতে রডা কোম্পানির জন্য মালপত্র তোলা হচ্ছে। হাবু মিত্র কৌশলে পিস্তল, কার্তুজের বাক্স, স্প্রিং সব তুলে দিল নকল গারোয়ানের গাড়িতে। অন্য গাড়ির সঙ্গে সঙ্গে সেই গাড়িটাও চলল। পাশাপাশি দুজন ছদ্মবেশে সশস্ত্র বিপ্লবী সেই গাড়ি পাহারা দিচ্ছে। এক সুযোগে সেই গাড়িখানা একটা গলির মধ্যে ঢুকে উধাও হয়ে গেল সরাসরি বিপ্লবীদের আস্তানায়। এই অস্ত্র লুণ্ঠনের সংবাদে ইংরেজ মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। ভয় পেয়েছিল সরকার। এই মাউজার পিস্তলগুলি ভারতের নানা প্রান্তে অনেক অ্যাকশনে কাজে লেগেছে। এই অস্ত্র লুণ্ঠনের ব্যাপারে অন্যতম মস্তিষ্ক ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তখন বাংলাদেশে যতীন্দ্রনাথ, যাকে দেশবাসী নাম দিয়েছে বাঘা যতীন, ছিলেন বিপ্লবী কর্মযজ্ঞের অন্যতম প্রধান নেতা। তিনি তার সহকর্মীদের নিয়ে একটার পর একটা দুঃসাহসী কাজ করে যাচ্ছিলেন পুলিশের নাকের ডগার উপর দিয়ে। একবার পুলিশের হাতে ধরা পড়েও তিনি প্রমাণের অভাবে ছাড়া পান। বেরিয়ে এসেই আবার কাজ শুরু করেন পূর্ণ উদ্যমে। বাঘা যতীন গায়ের জোরে যেমন ছিলেন অত্যন্ত শক্তিশালী, তেমনি তার মনের জোরও ছিল সাংঘাতিক। বাঘা যতীনের সঙ্গে যোগাযোগ ছিল উত্তর ভারতের বিপ্লবীদের।
গদর আন্দোলনের সময় বাংলাদেশের নেতৃত্বের ভারও ছিল তার উপরে। কাশীতে গিয়ে রাসবিহারী এবং পিংলের সঙ্গে দেখা করে তিনি পূর্ব ভারতে অভ্যুত্থান ঘটাবার দায়িত্ব নিয়েছিলেন। জার্মান জাহাজ বোঝাই অস্ত্রশস্ত্র উড়িষ্যার উপকূলে নামবে এই আশায় যতীন্দ্রনাথ তার দলবল নিয়ে চলে এলেন উড়িষ্যায় এবং কলকাতার সঙ্গে যোগাযোগ রাখবার জন্য বালাসরে একটা সাইকেলের দোকান খুললেন। সে দোকানও পুলিশের নজরে পড়ল। কলকাতা থেকে পুলিশ এসে সে দোকান সার্চ করবার আগেই বিপ্লবীরা সেখান থেকে সরে পড়েছে। কিন্তু সেখানেই একটা কাগজের টুকরোই সূত্র পাওয়া গেল। নীলগিরির একটি গ্রামে বিপ্লবীদের আর একটা আস্তানা আছে। বিপ্লবী খোঁজে চতুর্দিক থেকে শুরু হলো পুলিশি অভিযান। যতীন্দ্রনাথ তার দল নিয়ে জঙ্গল ও নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় লুকিয়ে বেড়াতে লাগলেন। তিনি কোনো সাহায্য পেলেন না স্থানীয় অধিবাসীদের কাছে থেকে। বিপ্লবীরা তখনও শুধু গোপন সংগঠনে বিশ্বাসী, জনগণের কোনো চেষ্টায় করেনি কখনো, জনসংযোগের কোনো চেষ্টাই করেনি কখনো। পুলিশ ইতিমধ্যে রটিয়ে দিয়েছে যে কয়েকজন ভয়ঙ্কর চরিত্রের বাঙালি ডাকাত এখানে ঘোরাফেরা করছে। স্থানীয় লোকেরা সামান্য সূত্র পেলেই পুলিশকে জানায়। খেয়াঘাটের মাঝিরা ওদের পার করতে চায় না। শেষ পর্যন্ত বালেশ্বরের বুড়িবালামের তীরে শুরু হলো প্রত্যক্ষ সংঘর্ষ। চিত্তপ্রিয় রায়চৌধুরী, নীরেন দাশগুপ্ত, মনোরঞ্জন সেনগুপ্ত ও জ্যোতিষ পালকে নিয়ে বাঘাযতীন আশ্রয় নিয়েছিলেন একটা উইডিবির আড়ালে। দুদিক থেকে ঘিরে আসছে পুলিশ বাহিনী। তাদের নেতৃত্ব দিচ্ছে কুখ্যাত টেগার্ড। নদী পার থেকে পুলিশ বাহিনী দূরপাল্লার রাইফেল থেকে গুলি ছুড়ে সংকেত জানালো আত্মসমর্পণ করার। বাঘাযতীন তার বন্ধুদের দিকে তাকালেন। বন্ধুরা সবাই আগুনে পোড়ানো ইস্পাত, ধরা পড়লে ফাঁসি কিংবা দ্বীপান্তর তো হবেই। তার আগে রাজশক্তিকে একবার দেখিয়ে দেওয়া দরকার যে ভারতীয় যুবকেরা মুখোমুখি লড়াইয়ের সাহস রাখে। হাতের জোর না থাকলেও তাদের মনের জোর রয়েছে। চারপাশে ডজন ডজন রাইফেলধারী পুলিশ, মাঝখানে শুধু পিস্তলধারী 5 জন যুবক। গর্জে উঠল বিপ্লবীদের পিস্তল। যতক্ষণ কার্তুজ ছিল তারা লড়েছে। তারপর তারা উড়িয়ে দিল সাদা পতাকা। পুলিশ সতর্কভাবে কাছে গিয়ে দেখল চিত্তপ্রিয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যতীন্দ্রনাথ সাংঘাতিকভাবে আহত। কোনো রকম স্বীকারোক্তি না দিয়ে পরদিন সকালে তিনি মারা যান। বাকি 3 জনের মধ্যে 2 জনের ফাঁসি হয়, 19 জন দ্বীপান্তর। যতীন্দ্রনাথের নেতৃত্বে এই 5 জন বীর বিপ্লবী ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রেখে গেলেন। প্রথম বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে ভারতের সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবার পর বিপ্লবী কাজকর্মে কিছুটা ভাটা পড়ে। বিপ্লবীরা অস্ত্র সংগ্রহের উপায় এবং নতুন রণকৌশল খুঁজছিলেন। ইতিমধ্যে ভারতীয় রাজনীতিতে পরিপূর্ণভাবে অবতীর্ণ হয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এই বিলেত ফেরত ব্যারিস্টার বিলেতি পোশাক সেরে কোটিবাস মাত্র ধারণ করে নেমে এসেছেন জনতার মাঝে। তিনি প্রথম শোনালেন, দেশের সর্বশ্রেণীর মানুষকে আন্দোলনের সঙ্গী না করতে পারলে স্বরাজ আসতে পারে না। হরিজন এবং মহাজনকে একসঙ্গে হাত মেলাতে হবে। ব্রিটিশ রণশক্তির তুলনায় ভারতীয়দের অস্ত্রশক্তি তুচ্ছ। সুতরাং অহিংসা এবং সত্যাগ্রহই হবে ভারতীয়দের প্রধান অস্ত্র। এদিকে কংগ্রেসও সাহেবী কায়দায় ক্লাবের বদলে আস্তে আস্তে একটি জাতীয় দলের রূপ নিয়েছে। গান্ধীজি এই কংগ্রেসের মধ্যে নতুন উদ্দীপনা এনে দিলেন। দেশের চিন্তাশীল মানুষ এবং কর্মীরা একবার থমকে গিয়ে ভাবল, এই পথেই স্বাধীনতার নতুন সূর্য দেখা যাবে কিনা। গান্ধীজির অহিংস আন্দোলনের প্রথম প্রচণ্ড আঘাত পড়ল জালিয়ানওয়ালাবাগে। দেশের মানুষ দেখল অহিংসার বাণী ইংরেজের কাছে কৌতুক মাত্র। ইংরেজ এদেশের মানুষের প্রাণের কানা করিও দাম দেয় না। জালিয়ানওয়ালাবাগ অমৃতসর শহরের মাঝখানে স্বর্ণ মন্দির, তার খানিকটা দূরেই ষাঠেওয়ালা বাজারের গা ঘেঁষে
একটা সরু গলি দিয়ে গেলে চোখে পড়বে খানিকটা ঘেরা জায়গা। 1919 সালের 13ই এপ্রিল এখানে ঘটেছিল সে নারকীয় ঘটনা, যার তুলনা সারা বিশ্বে কোথাও পাওয়া যাবে না। 1919 সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার অ্যানার্কিক্যাল অ্যান্ড ক্রাইমস অ্যাক্ট পাস করার চেষ্টা করে, যার ফলে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় গ্রেফতার করে শাস্তি দেওয়া যাবে। অর্থাৎ সরকারের হাতে আসবে আরেকটি নিষ্পেষণের যন্ত্র। এই আইন রাওলাট বিল নামে পরিচিত। গান্ধীজি তীব্র ভাষায় এই বিলের প্রতিবাদ করলেন। তার প্রতিবাদ ইংরেজ গ্রাহ্য করল না। গান্ধীজি অনশন করলেন। পুলিশ দিল্লির জনতার উপর গুলি চালালো। গান্ধীজি দেশব্যাপী হরতালে ডাক দিলেন। বোম্বাই, লাহোর, দিল্লি, কলকাতায় হাঙ্গামা বেঁধে গেল। আবার পুলিশের গুলি। গান্ধীজি বোম্বাই থেকে দিল্লি যাত্রা করলেন। মাঝপথে ট্রেন থামিয়ে তাকে জানিয়ে দেওয়া হলো যে দিল্লি এবং পাঞ্জাব প্রদেশে তার প্রবেশ নিষিদ্ধ। গান্ধীজি মানলেন না সে নির্দেশ। তিনি গ্রেফতার হলেন। সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ল। অমৃতসর শহরে তখন সর্ববাদিসম্মত নেতা দুজন, ব্যারিস্টার সাইফুদ্দিন কিচলু এবং ডাক্তার সত্যপাল। হিন্দু মুসলমানের সেখানে অভূতপূর্ব ঐক্য দেখা দিয়েছে, যা ইংরেজের চোখে মোটেও ভালো লাগে নাই। এই দুজন তখন শান্তিপূর্ণ জনতার মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন। অমৃতসরের ডেপুটি কমিশনার আলোচনার জন্য এই দুই নেতাকে ডেকে আনলেন নিজের বাংলোতে। কোনো রকম আলোচনা হলো না। আসা মাত্রই এদের দুজনকে বন্দি করে গোপনে নিয়ে যাওয়া হলো শহরের বাইরে। কয়েক ঘন্টার মধ্যে এ খবর পেয়ে জনতা ক্ষেপে উঠল। তারা দাবি জানালো, আমাদের প্রিয় নেতাদের ফেরত দাও। নিরস্ত্র জনতার উপর গুলি চালিয়ে মেরে ফেলা হলো 30 জনকে। শহরে শুরু হলো অগ্নিকাণ্ড। ক্ষুব্ধ জনতার হাতেও এরপর মারা গেল 5 জন ইংরেজ। পাঞ্জাবের গভর্নর তখন ওডায়ার। তিনি ডেকে পাঠালেন জেনারেল ডায়ারকে সৈন্যবাহিনী নিয়ে আসতে। ওডায়ার এবং ডায়ার এই দুটি মধুকৈটব মিলে আরম্ভ করল বিভৎস তাণ্ডব। জেনারেল ডায়ার এসেই ফতোয়া দিলেন, অমৃতসরের কোনো লোক শহরের বাইরে বেরোতে পারবে না, আর রাত 8টা থেকে শহরে কারফিউ। ঠিক আছে, রাত 8টা থেকে কারফিউ। বিকেল 4:30টার সময় সভা করা তার বেআইনি কিছু নয়, কিন্তু সভা সমিতিও ডায়েরির চোখে বেয়াদবি এবং তিনি গ্রেফতারে বিশ্বাস করেন না। জালিয়ানওয়ালাবাগে সভা বসেছে। প্রায় 5-7 হাজার মানুষ, একসঙ্গে স্ত্রীলোকেরাও। অনেকে এসেছে তাদের শিশুপুত্রকেও সঙ্গে নিয়ে। সভা পরিচালনা করছেন শ্রী হংসরাজ। টেবিলে ডক্টর কিচলুর ছবি, তিনি অনুপস্থিত সভাপতি। শ্রী হংসরাজ বেশিক্ষণ বক্তৃতা দিতে পারেন নাই। এর মধ্যেই জালিয়ানওয়ালাবাগ 3 দিক থেকে দেওয়াল দিয়ে ঘেরা। একটিমাত্র সরু গলি দিয়ে যাওয়া আসার পথ। সেই গলির মুখ বন্ধ করে জেনারেল ডায়ার ঢুকল সৈন্যবাহিনী নিয়ে। কোনো সতর্কবাণী উচ্চারণ করল না, কোনো প্রশ্ন করল না। হাত তুলে বলল, চালাও গুলি। নারী, শিশু, বৃদ্ধ কিছু দেখার দরকার নাই, বৃষ্টির মতো গুলি চালাও। বিহ্বল বিমূঢ় জনতা ছুটোছুটি শুরু করলো, কিন্তু পালাবে কোথায়? এ ওর ঘাড়ে, এ ওর পিঠের ওপর পড়ে মরতে লাগলো। আজও কি কানে বেজে ওঠে না তাদের সেই মর্মভীতি চিৎকার? যারা মরল তারা তো মরেই গেল, যারা আহত তাদেরও চিকিৎসার কোনো উপায় রইল না। আত্মীয় স্বজনদেরও উপায় নেই যে সেই শ্মশান ক্ষেত্র খুঁজে দেখবে কে বেঁচে আছে বা কে মরেছে। শহরে তখন কারফিউ। রাস্তায় রাস্তায় একপাল হায়নার মতো ডায়ারের সৈন্য ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোক দেখলেই গুলি চালাবে। কত আহত মানুষ সেদিন শুধু জল জল বলে চেঁচিয়ে চেঁচিয়ে মারা গেছে। কত লোক মরেছিল সে বিকালে, 300, 400, 450। এক একটা সরকারি হিসাবে এক এক রকম সংখ্যা। ভারতীয় প্রান্ত 100-150 কম বেশি হলেও কিছু যায় আসে না। শুধু সেই দিনই না, পাঞ্জাবের বিক্ষোভ দমন করার জন্য এর পরের কয়েকটি দিন উন্নত তাণ্ডব চলেছে। লাহোরে এরোপ্লেন থেকে বোমা ও মেশিন গানের গুলি বর্ষণ করা হয়েছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে চাবুক।
নিরীহ পথচারীকে বাধ্য করা হয়েছে রাস্তা দিয়ে বুকে হেঁটে যেতে। শহরের মাঝখানে বন্দীদের ভরে রাখা হয়েছে খাঁচায়। আর হিন্দু মুসলমানের মিলনের পরিণাম বোঝাবার জন্য একসঙ্গে একজন হিন্দু আর একজন মুসলমানকে শিকলে বেঁধে দেখানো হয়েছে লোকদের। সেনাপতি ডায়ার তার এই বীরত্বের জন্য পুরস্কারও কম পাননি। হান্টার কমিটির রিপোর্টের ফলে তাকে সামরিক বাহিনী ছাড়তে হলেও এদেশের প্রতিটি ইংরেজ সংবাদপত্র তাকে ধন্য ধন্য করেছে। বিলেতে ফিরে যাবার পর তার দেশবাসী চাঁদা তুলে 26,000 পাউন্ড ডায়ারকে উপহার দিয়েছিল শ্রদ্ধেয় হিসেবে। কতগুলো নেটিভকে মেরে ডায়ার ইংরেজ রাজত্বকে বাঁচিয়েছে। ভারতের সমস্ত বড় বড় নেতা জালিয়ানওয়ালাবাগের বর্বরতার কাহিনী সারা পৃথিবীকে জানিয়ে দেয়। মতিলাল নেহেরু, গান্ধীজি, মদনমোহন মালব্য সরকারি তদন্তকে চ্যালেঞ্জ জানান। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত কবি রবীন্দ্রনাথ ইংরেজের দেওয়া নাইটহুডের সম্মান দুঃখ ক্ষোভের সঙ্গে ফিরিয়ে দিয়ে জানালেন, "The time has come when badges of honor make our shame glaring there in context of humiliation, and I for my part wish to stand, shorn of all special distinctions, by the side of my countrymen, who for their so-called insignificance and liable of suffer a degradation for fit for human beings." এবং সমস্ত ইংরেজ জাতের পক্ষ থেকে সেই সময় একমাত্র ক্ষমা ভিক্ষা করেছিলেন দীনবন্ধু CF এন্ড্রুস। তিনি পাঞ্জাবের গ্রামে গ্রামে ঘুরে শোকার্ত মানুষের পায়ে হাত দিয়ে বলেছেন, "আমার জাতির পাপের জন্য আমাকে ক্ষমা করো।" জালিয়ানওয়ালাবাগের ঘটনার সামান্য আগেই গান্ধীজি এসে যোগ দিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসে। তার সত্যাগ্রহের প্রথম ডাক বীভৎস হত্যাকাণ্ড উৎপীড়নে শেষ হয়। তবু ভারতীয় নেতৃবর্গ গান্ধীজিকে সর্বপ্রধান নেতা হিসেবে মেনে নিলেন, কারণ দক্ষিণ আফ্রিকার আন্দোলনে গান্ধীজির কৃতিত্ব সকলকে অভিভূত করেছে এক সময়। তাছাড়া তখন এমন একজন নেতার প্রয়োজন ছিল যিনি বিভিন্ন প্রদেশের রাজনৈতিক কর্মীদের এবং দেশের হিন্দু ও মুসলমান জনসাধারণকে এক পথে চালাতে পারবেন। আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক বিপ্লবের মন্ত্রগুরু তিলক মহারাজের মৃত্যু হল 1920 সালে। মৃত্যুর আগে তিনিও গান্ধীজির অসহযোগ আন্দোলনকে স্বীকৃতি দিয়ে গেলেন। বাংলায় চিত্তরঞ্জন দাস বেপরোয়া বিপ্লবীদের বুঝিয়ে সুঝিয়ে টেনে আনলেন কংগ্রেসে। পুলিশের অত্যাচারে বিপর্যস্ত দলগুলিও তখন কংগ্রেসের প্ল্যাটফর্মকে আত্মরক্ষার উপায় হিসেবে মেনে নিল। সশস্ত্র বিপ্লবীবাদীদের উদ্দেশ্যে গান্ধীজি বলেন, "তোমরা যদি অহিংসাকে আদর্শ করে মেনে নিতে নাও পারো, একে একটা উপায় হিসেবে গ্রহণ করো। আমি 1 বছরের মধ্যে তোমাদের স্বরাজ এনে দিব।" 1921 সালের অসহযোগ আন্দোলন বহবরারম্ভে লঘুক্রিয়ায় শেষ হয়ে গেল। স্বরাজ এলো না। স্বরাজ দূর অস্ত। বিপ্লববাদীরা আবেদন নিবেদনের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আবার ছড়িয়ে পড়ল নানা দিকে। সত্যাগ্রহের পথ পরিত্যাগ করে দক্ষিণ বিদ্রোহের আগুন জ্বাললেন আল্লুরির সীতারাম রাজু। পাঞ্জাব, বিশাখাপত্তনম এবং গোদাবরী জেলার পাহাড়ি ও অরণ্য এলাকায় আদিবাসীদের নিয়ে দল গড়লেন তিনি। পুলিশের চোখে ধুলো দেবার জন্য তিনি সাধু সেজে থাকতেন, আর গোপনে অস্ত্রশস্ত্র ও টাকা পয়সা সংগ্রহের কাজ চলছিল। দিনের বেলায় সীতারাম রাজু তার আশ্রমে ধর্ম উপদেশ দিতেন, আর রাত্রিবেলা সদল বলে পুলিশ চৌকি লুট করে আসতেন। সাধারণ দিন দুঃখী মানুষদের মধ্যে সেবার কাজও করতেন তিনি। ক্রমশ ইংরেজ সরকারের সঙ্গে রাজুর দলের প্রত্যক্ষ সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। রাজু আত্মগোপন করলেন দুর্গম জঙ্গলে। হঠাৎ হঠাৎ ঝাঁপিয়ে পড়তেন ইংরেজ বাহিনীর ওপর। প্রায় 250 পুলিশ চৌকি তিনি লুণ্ঠন করেছিলেন। এ সময় পৃথ্বী সিং আজাদ নামে একজন দুর্ধর্ষ বিপ্লবীকে আন্দামান থেকে এনে রাজমহেন্দ্রী জেলে রাখা হয়েছিল। সীতারাম রাজু ঘোষণা করে দিলেন যে একটা নির্দিষ্ট দিনে তিনি
রাজমহিন্দ্রির জেল ভেঙে পৃথ্বী সিং আজাদকে মুক্ত করে আনবে। সরকার রাজুকে ধরার জন্য ফাঁদ পেতে জেলের আশেপাশে বহু পুলিশ এনে গোপন পাহারা রাখলেন, কিন্তু সরকারকে টেক্কা দিয়ে গেলেন রাজু। সে রাত্রিরে রাজমহিন্দ্রি জেলের ধারে কাছে হইলেন না তিনি, বরং পুলিশ সরিয়ে আনার জন্য কাছাকাছি যে কয়েকটা থানা প্রায় ফাঁকা পড়েছিল একসঙ্গে সেরকম 8-10টি থানা লুট করে নিয়ে গেলেন। কয়েকবার সংঘর্ষে জয়ী হয়ে রাজুর সাহস খুবই বেড়ে গিয়েছিল। সাধারণ মানুষ তাকে পরিত্রাতার মতো ভক্তি শ্রদ্ধা করে। তিনিও ইংরেজদের সম্পর্কে সাধারণ মানুষদের ভয় ভেঙে দিচ্ছিলেন। তখন আসাম রাইফেলসের পুরো একটা বাহিনী নিয়োগ করা হলো রাজুর দলের বিরুদ্ধে। রাজুকে ধরিয়ে দেবার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল, কিন্তু একজনও বিশ্বাসঘাতকতা করেনি। 1924-এর 6 মে রাজুর দলের সঙ্গে সামরিক বাহিনীর মুখোমুখি যুদ্ধ লাগে। বীরের মতন শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে 11 জন সঙ্গীর সঙ্গে রাজু সেখানেই প্রাণত্যাগ করে। রাজুর বাকি দলবল আরও কিছুদিন যুদ্ধ চালিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। উত্তরপ্রদেশে বিপ্লবীরা হিন্দুস্তান রিপাবলিক আর্মি গঠন করেছে। বাংলার ছেলেরাও সেখানে গিয়ে যোগ দিয়েছেন তাদের সঙ্গে। শচীন সান্যাল দলের কর্মপদ্ধতি ঠিক করছেন। উত্তরপ্রদেশে বিপ্লবীরা সংঘবদ্ধ হয়ে অস্ত্র সংগ্রহ করতে লাগলেন। বাংলায় বোমা বানানো হতে লাগলো তাদের জন্য, এবং অর্থ সংগ্রহের কাজও চলতে লাগলো সরকারি তহবিল লুট করে। সবচেয়ে দুর্ধর্ষ সাহসের পরিচয় দেন তারা কাকরি ট্রেন লুণ্ঠনে। 1925-এর 9 আগস্ট সন্ধ্যাবেলা একটা ট্রেন আসছে লখনৌর দিকে। সেই ট্রেনের ব্রেক ভ্যানে লুকিয়ে আছে 4টি ছেলে। কাকুরি স্টেশন থেকে কিছু দূরে এসেছে ট্রেন। সেই ছেলে 4টি লাফিয়ে এসে গার্ডের কামরায় ঢুকে গার্ডকে বলল ট্রেন থামাতে। গার্ড রাজি না হওয়ায় দুজন তার বুকের কাছে উঁচিয়ে ধরল রিভলভার, আর দুজন চেন টেনে দিল। ট্রেন থেমে যেতেই আরো লোকজন যুবক এসে গার্ডের কামরা থেকে টপাটপ নামিয়ে নিতে রাখল টাকার বাক্স। একজন ইউরোপিয়ান এবং একজন গুর্খা যাত্রী বন্দুক নিয়ে তাদের বাধা দিতে এলে বিপ্লবীরা গুলি চালিয়ে ঠান্ডা করে দিল তাদের। এই সময় উল্টো দিক থেকে একটা ট্রেন এসে পড়ায় বিপ্লবীরা তাড়াতাড়ি সরে পড়ল মালপত্র নিয়ে। বিরাট পুলিশ বাহিনী এসে এরপর তন্ন তন্ন করে খুঁজেও তাদের কোনো পাত্তা পেল না। এই বিপ্লবী দলের নেতৃত্ব করেছিলেন পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, সহযোগী আশফাকুল্লাহ। প্রায় 1.5 মাস পরে একজন বিশ্বাসঘাতকের জন্য একে একে ধরা পড়ে গেলেন অনেকে। এদের সন্ধানে পুলিশ সারা উত্তরপ্রদেশ, কলকাতা, এমনকি সিঙ্গাপুরেও তল্লাশ করতে ছাড়েনি। বিপ্লবীরা নানা জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। আদালতের কাঠগড়ায় আবার সবার সঙ্গে সবার দেখা, যেন পুরনো বন্ধুরা একটা উৎসবে মিলিত হয়েছেন। এইভাবে সবাই উল্লাসে অভ্যর্থনা করলেন। পুলিশ যদি আমাদের হাত করে দিয়ে বন্দি করে রাখে, তবে জেলখানাকে আমরা নিজেদের ঘর বাড়ি বানিয়ে নেব। আর আমাদের কুঠুরির দরজায় পাহারাদার শান্তি যদি ঘুমিয়ে পড়ে, তাহলে আমরা স্বদেশী গান গেয়ে ওদের ঘুম ভাঙিয়ে দেব। কলকাতা থেকে ধরে আনা হয়েছে রাজেন্দ্রনাথ লাহিড়িকে। এর আগেই বোমার কেসে তার 10 বছর কারাদণ্ড হয়ে গেছে। অসম্ভব তেজস্বী যুবক। ব্রাহ্মণ হয়েও সে তার পৈতে ছিঁড়ে ফেলেছে। গরু ও শুয়োরের মাংস প্রকাশ্যে খেয়ে সে জানিয়েছে সে হিন্দু বা মুসলমান নয়, সে ভারতীয়। কাবুল যাবার পথে গ্রেফতার হয় আশফাকুল্লাহ। এই সুদর্শন উন্নত চেহারার যুবকের মনের জোর ছিল অসাধারণ। বিভেদপন্থী ব্রিটিশ সরকার তাকে অনেক কুমন্ত্রণা দিয়েছিল। তার আত্মীয় স্বজনকে দিয়ে বলাবার চেষ্টা করেছিল সে মুসলমান হয়ে কেন হিন্দুদের সঙ্গে যোগ দিচ্ছে, সে ওদের সংস্রব ত্যাগ করলেই বেঁচে যাবে। আশফাকুল্লাহ বলেছিল, ক্ষুদিরাম কানাই যদি দেশের জন্য ফাঁসিতে প্রাণ দিতে পারে, তবে মুসলমান হয়ে জন্মেছে বলেই সে কেন পারবে না? মুসলমান কি দেশকে ভালোবাসে না? আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অগ্নিপুত্র পর্ব 4। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।